দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জিপিএইচ ইস্পাত রমজান ও স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। সুস্থভাবে রোজা রাখা প্রত্যেকটা মুসলমানেরই আসলে কাম্য। আর এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যাতে সবাই মনোবল রেখে হেলদি এবং ব্যালেন্স খাবার খেয়ে সঠিক শরীরের যত্ন নিয়ে সুন্দরভাবে রোজা রাখতে পারি, সেই জন্যই আমরা আমাদের এই পর্বগুলো সাজিয়ে থাকি। এবং আজকে আমাদের এই পর্বের অতিথি হিসেবে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আফরিন সুলতানা, কনসালটেন্ট সার্জারি, হলি ফ্যামিলি হাসপাতাল, ঢাকা; শবনম মুস্তফা, নিউট্রিশন কনসালটেন্ট, শিওর সেল মেডিকেল বিডি লিমিটেড। ম্যাডাম, আপনার কাছে ফার্স্টে আসি। আপনি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়ের ডক্টর, যেটা হচ্ছে সার্জারি। আমাদের দেশে আসলে ফিমেল সার্জন খুবই কম। তো এই জায়গাটা থেকে আপনার কাছে প্রশ্ন, যে এখন যে প্যান্ডেমিক একটা অবস্থা যাচ্ছে, আপনাদের কিছু পেশেন্ট অলরেডি প্রায়োরিটি ছিল যে যাদের আপনারা কোলোরেক্টাল সার্জারিতে যাবেন, তো তাদের কি এই করোনা ভাইরাসকালীন সময় বা রোজার সময় সেই সার্জারিগুলো আপনারা করছেন, বা করলে কি কি ধরনের প্রিকশন মেনটেন করছেন? এখনকার যে পরিস্থিতি, যে করোনা সিচুয়েশনটা, এরকম পরিস্থিতিতে আমাদের ট্রিটমেন্টের সব কিছুই অনেক চেঞ্জ হয়ে গেছে। আমাদের রেগুলার জীবনযাত্রাই অনেক চেঞ্জ হয়ে গেছে। আর সেক্ষেত্রে ক্যান্সারের ট্রিটমেন্টও যদি আমরা বলি, সেক্ষেত্রেও আমাদের অনেক কিছুই ফেস করতে হচ্ছে, প্রবলেম ফেস করতে হচ্ছে, এবং আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে গিয়ে। আমরা সবাই জানি যে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আমরা সবসময় একটু প্রায়োরিটি দেই, যেহেতু ক্যান্সার রোগটা একটু মারাত্মক ধরনের রোগী আমরা বলি, যেহেতু এটা শরীরে একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তো শরীরে যে জায়গার ক্যান্সারই হোক, আমরা যখন কোনো একটা ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে বলেন, বা তার ট্রিটমেন্টের ক্ষেত্রে, বা তার ফলো আপের ক্ষেত্রে, আমরা সবসময় চেষ্টা করি সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য। কিন্তু এখন যেরকম পরিস্থিতি, এই করোনাকালীন সময়ে আসলে আমাদের সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, এবং চিকিৎসা ব্যবস্থাপত্র সেটাও একটু চেঞ্জ করতে হচ্ছে, যেহেতু এরকম সময়ে সবার পক্ষে বাসার বাইরে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া সম্ভব হচ্ছে না। তাহলে স্পেসিফিক্যালি যদি এরকম সিচুয়েশন হয় যেখানে পেশেন্টের একদমই খাদ্যনালী বন্ধ হয়ে যাচ্ছে ক্যান্সার দিয়ে, যখন পেশেন্ট খেতে পারছে না বা বাথরুম করতে পারছে না, এরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশন যখন হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা আসলে ক্যান্সারের সার্জারি করতে বাধ্য হচ্ছি। এরকম আরও কিছু সিচুয়েশন আছে যখন হয়তো আমাদের অপারেশন করতে হচ্ছে, কিন্তু যেগুলো ইমার্জেন্সি না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি ওষুধপত্র দিয়ে একটু বা অন্যান্য ট্রিটমেন্ট দিয়ে ক্যান্সারের যে সার্জারি চিকিৎসাটা, সেটাকে একটু ডিলে করার জন্য। এই ক্ষেত্রে যাদেরকে আপনাদেরকে ইমার্জেন্সিতে অপারেশন করতে হচ্ছে, তাদের কি আপনারা কোভিডটা টেস্ট করিয়ে নিচ্ছেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন বা সিডিসি বা যেসব গাইডলাইন দেওয়া আছে ইন্টারন্যাশনালি, সবগুলোতে এভাবেই বলা, এখনকার সিচুয়েশনে আমরা সব পেশেন্টকেই কোভিড পেশেন্ট হিসেবে আসলে কনসিডার করছি, যেহেতু এরকম অবস্থায় বোঝাটা সম্ভব না। এরকম অনেক পেশেন্টে হয়তো থাকবেন যাদের উপসর্গ থাকবে না, কিন্তু তারা কোভিড রোগী। সেই ক্ষেত্রে আসলে সাবধানতা অবলম্বন করাটা খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা সেভাবেই জাজ করছি যে প্রত্যেকটি পেশেন্টে কোভিড পেশেন্ট চিন্তা করে আমরা চেষ্টা করছি টেস্ট করে নিয়ে তারপর আসলে সার্জারিতে যাওয়ার জন্য। আপনার কাছে একটু আসবো। উনি যেটা বলেছেন যে কিছু পেশেন্টকে তারা এখন ইমার্জেন্সিতে আসলে ওটিতে যাচ্ছেন না, কিন্তু তাদের ফলো আপে থাকতে বলছেন, এবং তাদেরকে কিছু নির্দিষ্ট মেডিসিন দিচ্ছেন। তো এই ধরনের কোলোরেক্টাল ডিজিজে খাবারের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। তারা এই সময়টা, এই রোজা অবস্থায় কিভাবে তাদের খাওয়া দাওয়াটা মেনটেন করবে, যদি ডক্টর তাকে পরামর্শ দিয়ে থাকে যে রোজা রাখতে পারবেন? নর্মালি তো কোলোরেক্টাল পেশেন্টের তো রোজা রাখায় তো খুব একটা বাধা থাকার কথা না। তো তারপরেও কি হয়, বেসিক্যালি আঁশ জাতীয় খাবারটা একটু বেশি খেতে হবে। ডায়েটারি ফাইবার, আমাদের যেমন আমেরিকান ক্লিনিক্যাল নিউট্রিশনের গাইডলাইন আছে যে আমার পার ডে 38 গ্রামের মতো আমার ফাইবার ইনটেক করতে হবে আর কি। সো উনি ওভাবে করে ফাইবারটা ইনটেক করবে। আর ফাইবার ইনটেকের পাশাপাশি কিন্তু আরেকটা ব্যাপার চলে আসে যে আমাকে পর্যাপ্ত পানি খেতে হবে, কারণ পানি না খেলে কিন্তু আমি ফাইবার হয়তো আমি ইনটেক করছি, বাট আমার তো সিস্টেমটা ফ্লাশ আউট হতে হবে। সো এই কারণে মানে ফাইবার ইনটেক করতে হবে, পাশাপাশি আমাকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। ফাইবার খাবার কিছু এক্সাম্পল যদি দিতেন? ফাইবারের এক্সাম্পলের মধ্যে যেমন শাকসবজি আছে, ফলমূল আছে, এছাড়া কিছু কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যেও কিন্তু কিছু ফাইবার থেকে যায়। যেমন আমি যদি চিড়া খাই, এখন যেহেতু রমজানের টাইম, আমরা ইফতার মেনুতে লাল চিড়া রাখতে পারি, লাল চিড়ায় প্রচুর ফাইবার থাকছে। এছাড়া আমি ফ্রুটস রাখতে পারছি, ছোলা রাখতে পারছি, ছোলায়ও প্রচুর ফাইবার থাকছে। আচ্ছা, যাদের আসলে কোলোরেক্টাল ডিজিজের পাশাপাশি আরও কমপ্লিকেশনসগুলো থাকে, যেমন ডায়াবেটিস বা প্রেশার, তাদের কি আপনারা ধরেন আপনাদের কাছ থেকে এখন পরামর্শ নিয়ে গেছে, এখন আর সার্জারি করছেন না, তারা কি রোজা রাখতে পারবেন কিনা, বা রাখলে তাদের ডায়াবেটিস বা প্রেশার অন্যান্য জটিলতাগুলো থাকলে কি ধরনের সেফটি মেজার তারা নিজেরা নেবেন?
আসলে কোলোরেক্টাল ডিজিজগুলো যে রোগগুলো আছে সেগুলোকে আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা যেটা আমরা অলরেডি বলেছি যে ক্যান্সার যাদের আছে তাদের ক্ষেত্রে ব্যবস্থাটা একটু ভিন্ন। আর ক্যান্সার ছাড়াও কিন্তু এরকম অনেক রোগ আছে যারা কোলোরেক্টাল ডিজিজে ভুগছেন, স্পেশালি এরকম সময়টাতে কনস্টিপেশন অনেক বেশি হয় বা কোষ্ঠকাঠিন্য অনেক বেশি হচ্ছে, যেহেতু রমজান মাসে খাওয়া দাওয়ার অভ্যাসটা অনেক চেঞ্জ হয়ে যায়। হয়তো ঠিকমতো পানি খাচ্ছেন না, যেমন উনি বললেন যে আর জাতীয় খাবার হয়তো ঠিকমতো খাওয়া হচ্ছে না বা পানি খাওয়া হচ্ছে না। এই কোষ্ঠকাঠিন্য থেকেও কিন্তু রোগীদের অনেক প্রবলেম হচ্ছে এরকম সময়। যেমন খুব কমন কিছু প্রবলেম যদি আমরা বলি, পাইলস, ফিশার, ফিস্টুলা, এই ধরনের রোগগুলোতে কিন্তু রোগীরা সাধারণত বেশ ভালোই ভুগে থাকেন। যাদের অনেক দিন ধরে ডায়াবেটিক রোগী আছেন এরকম, তাদেরও কিন্তু অন্ত্রের যে চলন ক্ষমতাটা সেটাও কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র আমরা যদি একটা দিকেই গুরুত্ব দিই তাহলে কিন্তু রোগীর সার্বিকভাবে সুস্থ থাকাটা ডিফিকাল্ট। সেই জন্য যাদের এই ধরনের কোমরবিডিস আছে তাদের সেগুলো কন্ট্রোল করে চলাটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং ওষুধের ব্যাপারটা এই সময়টাই খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু রেগুলার যে ডোজটা থাকে সেটা এই সময় অনেক চেঞ্জ হয়ে যায়। একে তো খাওয়ার অভ্যাসের চেঞ্জ, আর একটা হচ্ছে টাইমটাও চেঞ্জ হয়ে যায়, ইফতার আর সেহরি। তো সেক্ষেত্রে আসলে লাইফস্টাইল চেঞ্জ করাটা এবং ওষুধের ডোজেস চেঞ্জ করা এগুলো খুবই ইম্পর্টেন্ট এই সময়, যদি একজন কোলোরেক্টাল রোগীও সুস্থ থাকতে চান বা ভালো থাকতে চান সার্বিকভাবে এই সময়টা। তো সাধারণত এখন যেহেতু আমাদের এই সিচুয়েশনে অনেকেই হসপিটাল পর্যন্ত রিচ করতে পারছেন না বা সব জায়গায় টেলিমেডিসিনের ফ্যাসিলিটিস পাচ্ছেন না, আর তাদের জন্য যদি একটু বলতেন যে নর্মাল সময়ে সকালের, দুপুরের এবং রাতের মেডিসিনটা তারা এই রোজা রাখলে কিভাবে সেটাকে প্লেস করবে, মানে সহজভাবে। বাংলাদেশে এখন যে অবস্থায় টেলিমেডিসিন কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে। ইনফ্যাক্ট যারা যে ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন তার সাথেও হয়তো কনসাল্ট করে নিতে পারেন। আসলে এখানে ডোজ অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু খেয়াল করতে হয়। একটা হচ্ছে তার ব্লাড সুগার লেভেলটা কী ধরনের থাকছে এবং সেটার সাথে তার ডোজ অ্যাডজাস্টমেন্টটা খুব ইম্পর্টেন্ট, সাথে ফুডটাকে মেনটেন করা। এবং আমরা যেটা করি সাধারণত সকালে এবং রাতের যে ডোজটা থাকে সেটাকে আমরা ইফতার আর সেহরি এইভাবে ভাগ করে দিই। আর অনেকের যে মাঝখানে রাতের মানে দুপুরের যে ডোজটা সেটা আমরা রাতের খাবারের সাথে নিতে বলছি। বাট এটা আসলে ইন্ডিভিজুয়ালাইজ, এরকম কোনো নিয়ম নেই যে সবার জন্য একই জিনিস কাজ করবে। প্রত্যেকটা মানুষকে আমরা আসলে বিবেচনা করে তার শারীরিক অবস্থা, তার রোগটা কতটুকু নিয়ন্ত্রণে থাকছে এবং তার ওষুধটা কী পরিমাণে দরকার সেটার উপর নির্ভর করে আসলে আমরা এইভাবে ডোজ অ্যাডজাস্টমেন্টটা করে দিই। আপনার কাছে একটু আসি, অনেকেরই আজকাল কিন্তু ডায়াগনোসিস হয় যে গ্লুটেনে প্রবলেম থাকে, আবার দেখা যাচ্ছে তারও এই ধরনের ডিজিজে সে আক্রান্ত হয়েছে, কোলোরেক্টাল ডিজিজ। তো তখন আসলে ফাইবারের জন্য খুব কঠিন হয়ে যায়, লাল আটা রুটি বা ওটস এগুলো একজন ডায়েটিশিয়ানের জন্য দেওয়া মুশকিল হয়ে যায়। তো তাদের জন্য কি অন্য ওয়েতে, অল্টারনেটিভ ওয়েতে আপনি কোনো হাই ফাইবারের খাবার, হাই ফাইবারের খাবার বলতে আবার তখন গ্লুটেন গ্লুটেন ফ্রি, প্রবলেম, হ্যাঁ গ্লুটেন তো আমরা তখন অবশ্যই তাকে গ্লুটেন ফ্রি করব আর কি। এছাড়া যদি আইবিএস এর প্রবলেম ডায়াগনোজড হয়ে থাকে তাহলে গ্লুটেন ফ্রি খাবারে যেতে হবে আর কি। তো সেক্ষেত্রে হয়তো বা আমরা তখন, এখন কিন্তু ফাইবার সাপ্লিমেন্ট পাওয়া যাচ্ছে, আমরা ফাইবার সাপ্লিমেন্টে চলে যেতে পারি, কিংবা যদি সেটাও পসিবল না হয় আমরা নর্মাল হয়তো বা আমরা ইসবগুল ভুসি আছে আমাদের দেশে, আমরা ওটা তাকে প্রেসক্রাইব করতে পারছি। ইভেন সবজিরও তো, ইভেন সবজিও, হ্যাঁ সবজিও তো অবশ্যই দেওয়া যায়, কারণ সবজিতে তো আর গ্লুটেন থাকছে না ওভাবে। ঠিক আছে, আচ্ছা আপনার কাছে একটু আসবো, অনেক সময় অনেক ল্যাকটেটিং মাদেরও দেখা যায় যে কোলোরেক্টাল প্রবলেমগুলো আছে, ক্যান্সার না বাট সমস্যাগুলো আছে, আবার তারা রোজা রাখছেন এবং বাচ্চাকে বুকের দুধও খাওয়াচ্ছেন। তাদের জন্য কি কোনো বাড়তি পরামর্শ বা সচেতনতা আপনি আপনার পক্ষ থেকে দিতে চাচ্ছেন? প্রেগনেন্সি পিরিয়ডে এবং ল্যাকটেটিং পিরিয়ডে আসলে মায়েদের খুব কমন একটা সমস্যা, এরকম রোগী আমরা অনেক পেয়ে থাকি যাদের এই ধরনের প্রবলেমগুলো খুব বেশি হয়, যেহেতু কনস্টিপেশন থাকে ওই সময়। একে তো হরমোনাল একটা চেঞ্জের জন্য শরীরে অনেক পরিবর্তন চলে আসে, তারপর খাবারের অভ্যাসে পরিবর্তন চলে আসে এবং তার হয়তো স্লিপ সাইকেলটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক ব্যাপার থাকে যে সব কিছু মিলে তার শরীরের যে পরিবর্তনটা সেটা অনেক সময় এই কোলোরেক্টাল ডিজিজগুলোকে আরও বেশি বাড়িয়ে দেয়। এরকম অবস্থা আসলে পরামর্শ যেটা থাকে, নিয়ম মেনে চলাটা আসলে সব মানুষের জন্যই খুব ইম্পর্টেন্ট, সেটা সাধারণ মানুষ হোক বা একজন ল্যাকটেটিং মাদার হোক। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট অ্যাডভাইসটা থাকে, যেহেতু কোলোরেক্টাল ডিজিজগুলো সবসময় খাবারের অভ্যাসের সাথে অনেক বেশি সম্পর্কিত, আমরা খাবারের দিকটাতে অনেক বেশি গুরুত্ব দিতে বলি। যে তার ওই সময় আরেকটা মানুষকে তার ফিড করতে হচ্ছে, এরকম অবস্থায় তার শরীরের চাহিদাটা কিন্তু বেশি থাকে। সেটা যদি আমরা পানির ক্ষেত্রে বলি অথবা তার নিউট্রিশনের ক্ষেত্রে বলি, সব কিছু মিলে, এবং ফাইবারের জিনিসটা তো অবশ্যই আছে। তো সেই ক্ষেত্রে আমরা আসলে ওই পরামর্শগুলোই দিতে চাই যেগুলো লাইফস্টাইল শুধুমাত্র মডিফাই করে তাকে অনেকটুকু হেল্প করতে পারবে। সেটাই আমাদের প্রথম পরামর্শ থাকে, যে আঁশযুক্ত খাবারগুলো
যাতে বেশি খায়, এবং আমরা বলি যে যাতে এই স্যুপগুলোর ভুসিটা রেগুলারলি তার খাবারের তালিকায় থাকে তাহলে সুবিধা হয়, এবং শাকসবজি যাতে অবশ্যই থাকে, স্পেশালি শাক, এই ধরনের খাবারগুলো যদি মেনটেন করতে পারেন তাহলে ভালো হয়। আর এই পরামর্শ যদি কারো উন্নতি না হয় তখন সেক্ষেত্রে আমরা আসলে কিছু সাপ্লিমেন্ট দেওয়ার চেষ্টা করি, কিছু স্টুল সফটনার পেশেন্টদেরকে অ্যাডভাইস করি যেগুলো তাদেরকে হেল্প করতে পারে এরকম সময়টাতে। এবং কারো আরেকটা অসুবিধা যেটা হয় এরকম অবস্থায় আসলে অনেকেই খুব যেহেতু ফিশার রোগটা বেশি হয়, ব্যথায় ভুগে থাকেন অনেক, তখন আমরা পরামর্শ দিই বাসায় বসে যাতে একটু হিপ বাত নেন, 15-20 মিনিট করে একটু গরম পানিতে বসলে, কিছু হোম রেমেডিস যেটা পেশেন্টরা নিজেরাই নিজেদেরকে ভালো রাখার জন্য ব্যবহার করতে পারে। আমরা আবারও আসবো আপনার কাছে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন জিপিএইচ ইস্পাত রমজান ও স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম জিপিএইচ ইস্পাত রমজান ও স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। শবনম, আপনার কাছে একটু জানতে চাইবো যে কোলোরেক্টাল ডিজিজ যাদের আছে বা কনস্টিপেশন যাদের আছে তাদের আসলে একটা ভালো সেহরি মেনু যদি আপনি বলতেন, কারণ সেহরি নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা হয়, কেউ আগে খেয়ে ফেলে, কেউ খেতে চায় না, কেউ আবার মনে করে অল্প খেলে ভালো থাকবে। আসলে একটা হেলদি সেহরি কি হলে এইসব পেশেন্টদের জন্য ইজ এ গুড? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। সেহরি মানেই কিন্তু আসলে একটা আমার কর্মশক্তিপূর্ণ দিনের শুরু। হ্যাঁ, সুতরাং সেহরির মেনুটা আমাকে এমনভাবে সিলেক্ট করতে হবে যেন সেটা আমাকে পরবর্তী দিন যে আমি রোজা থাকছি আমার যে পর্যাপ্ত শক্তি দরকার শক্তিটা যাতে আমাকে সরবরাহ করে, পাশাপাশি আমাকে পর্যাপ্ত নিউট্রিয়েন্ট দিবে এবং একই সাথে আমার পানি শূন্যতা যাতে রোধ করতে পারে আর কি। ঠিক আছে, তো এরকম সেহরির মেনু হিসাবে আমরা প্রথমে যেটা আমি বলছিলাম যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটে আমরা যেতে হবে, অবশ্যই কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাকে বেশি করে খেতে হবে। আর কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে যেটা আমরা বলছিলাম যে পর্যাপ্ত শাকসবজি খেতে হবে। আর এছাড়া যেমন আমরা লাল চালের ভাত খেতে পারি, সবজি থাকতে হবে অবশ্যই সেহরি মেনুতে, সাথে মাছ বা মাংসের টুকরো 1 পিস থাকতে হবে। তো খিচুড়ি করে ওটস দিয়ে খাওয়া যেতে পারে, এছাড়া আমরা ওটস দিয়ে টক দই করে খেতে পারি। আরেকটা কাজ করা যেতে পারে, আমরা কিন্তু একটু খেজুর খেতে পারি, কারণ খেজুরেও কিন্তু প্রচুর ফাইবার। একদিকে তো আমার আয়রন আছে, ফোলেট আছে, পাশাপাশি কিন্তু ফাইবারের খুব ভালো একটা সোর্স কিন্তু খেজুর। সো আমি হয়তো বা সেহরি করে নামাজের আগে কিছুক্ষণ আগে যদি আমি 1 পিস খেজুর খেয়ে নিতে পারি সেটা কিন্তু আমাকে এনার্জেটিক রাখবে, প্লাস ফাইবারের চাহিদাটাও কিন্তু ফুলফিল করছে আর কি। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আমাদের দেশে টিনেজারদের মধ্যে আসলে ডায়েট করার একটা টেন্ডেন্সি থাকে এবং এরা এতটাই ডায়েট করে একটা লং টাইম যে এদের কনস্টিপেশনগুলোও কিন্তু খুব কমন থাকে। তো এই যে টিনেজ বয়স থেকে এই ধরনের ডায়েট বা ফুড হ্যাবিট থেকে পরবর্তীতে কি কোলোরেক্টাল ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে কি? ডায়েটিং ইট শুড বি প্রপার টু আ ডেফিনেট পারসন। এটা এরকম কোনো ব্যাপার না যে একই ডায়েট সবার জন্য কাজ করবে। প্রত্যেকটা মানুষ যেরকম আলাদা, তার শারীরিক গঠন যেরকম আলাদা, তার শরীরের ডিমান্ডও আলাদা। তো আসলে এই জিনিসটা আগে বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের এখানে অনেক মানুষই আছেন যারা হয়তো ঠিক মতো জিনিসটা না বুঝেই একটা জিনিস অ্যাডপ্ট করে নিচ্ছেন এবং সেটা প্র্যাকটিস করছেন, যেটা হয়তো তার স্বাস্থ্যের জন্য হানিকর। অবশ্যই খাবারের ব্যাপারে আসলে ঠিক অ্যাডভাইসটা ফলো করা খুবই ইম্পর্টেন্ট। তো খাবার দাবারের ব্যাপারে যারা আসলে ডায়েট করতে চাচ্ছেন, আমার ফার্স্ট অ্যাডভাইসটা থাকবে অবশ্যই আপনি একটা প্রপার জায়গায় গিয়ে আপনার নিজেকে বুঝে নেন আপনার শরীরের অবস্থাটা কীরকম এবং কোন ডায়েটটা আপনার জন্য কাজ করবে এবং কী কারণে আপনি আসলে ডায়েটটা করতে চাচ্ছেন। অনেকে ডায়েটিং করেন হয়তো খুব ওজন কমাতে চাচ্ছেন, অনেকে করছেন হয়তো মেনটেন করার জন্য। সব ক্ষেত্রে কিন্তু একই ডায়েট কাজ করবে না। এমনভাবে ডায়েটিং করা যদি কেউ প্রপারলি না করেন তাহলে কিন্তু তার কনস্টিপেশন হতে পারে, অথবা এমন ফুড ম্যাটেরিয়াল খাচ্ছেন যেগুলো তার গাটটাকে ইনজুরি করছে বা গাটটাকে খারাপ ইফেক্ট করছে। তো যখন কনস্টিপেশন থাকে তখন আসলে সেটা কিন্তু ইনডিরেক্টলি ক্যান্সারের দিকে টার্ন নিতে পারে, যেহেতু অনেকক্ষণ ধরে এমন একটা ম্যাটেরিয়াল যেটা স্টুল বা ফিসেস যেটা আমরা বলি, সেটা কিন্তু এক্সক্রিটা, মানে যেটা বডি রাখতে চায় না, সেটা যদি অনেকক্ষণ বডিতে থেকে যায় কনস্টিপেশন হিসেবে, সেখান থেকে কিন্তু কার্সিনোজেনিক ম্যাটেরিয়াল তৈরি হতে পারে যেটা পরবর্তীতে ক্যান্সার করতে পারে। অথবা অনেকে আছে এরকম ওষুধ খাচ্ছেন যেটা হয়তো উনি চাচ্ছেন ওজন কমানোর জন্য খেতে, যেটা হয়তো অ্যাপ্রুভড ড্রাগ না, এরকম অনেক ওষুধই বাজারে আছে কিন্তু অনেকে খাচ্ছেন তার ওজন কমানোর জন্য। যে কোনো ম্যাটেরিয়াল যেটা কেমিক্যাল ম্যাটেরিয়াল যেগুলো আমাদের শরীরের জন্য হানিকর, সেগুলো কিন্তু আলটিমেটলি পরবর্তীতে গিয়ে শরীরে ক্ষতি করতে পারে, যার একটা কারণ ক্যান্সারও হতে পারে। আচ্ছা, অনেক সময় অনেক ভালো জিনিসও কিন্তু আমরা অনেকটা খারাপ করে ফেলি। যেমন অনেকের একটা অভ্যাস থাকে শাকসবজি খায় খুব বয়েল করে, সারাদিন একেবারেই হয়তো তেল খাচ্ছে না, মানে অতিরিক্ত সচেতনতা যেটাকে বলে। আপনি যদি এই ব্যাপারে এই রোজায় তাদের জন্য কিছু পরামর্শ দিতেন যারা আসলে এক্সেস সচেতন হয়ে অনেক সময় ব্যালেন্সটাই নষ্ট করে দেয়। আচ্ছা, ওকে, মানে ইদানিং যেটা আমাদের তো এখন প্যান্ডেমিক চলছে, করোনা প্যান্ডেমিক। হ্যাঁ, তো করোনা প্যান্ডেমিকে কিন্তু ফেসবুকে কিছু গ্রুপ আছে কিংবা আমার কিছু পেশেন্ট আছে যারা হয়তো বা আমাদের তো এখন অফ আছি আমরা, তো হয়তো বা ফোন করে জানতে চাচ্ছেন যে আমরা কি সবজিটাকে বাসায় এনে কি ব্লিচিং পাউডার দিয়ে ওয়াশ করব।
কিংবা কি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করব, তো এগুলি কিন্তু অবশ্যই করা ঠিক না। হ্যাঁ, মানে এই যে এক্সেস সচেতন হয়ে কিন্তু ওনারা ব্লিচিং পাউডারে হয়তো বা সবজি চুবিয়ে ফেলছে কিংবা ফ্রুটসটাকে ডিজলভ করে ফেলছে। করোনা প্যান্ডেমিকের জন্য যে আপনারা যেটা করতে পারেন যে সবজি বা ফল কিনে এনে সেটাকে জাস্ট রানিং ওয়াটারে রাখলেই কিন্তু ম্যাক্সিমাম মানে আমার কন্টামিনেশনটা কিন্তু চলে যাচ্ছে। আর তারপরেও যদি সন্দেহ থেকে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু ভিনেগার সলিউশনে রাখতে পারছি কিংবা লবণ পানি সলিউশনে রাখা যেতে পারছে আর কি। মানে রাখলে কিন্তু ওটা কন্টামিনেশনটা মোটামুটি মানে ফ্রি করা যাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আসছি হচ্ছে যে আপনি যেটা বলছিলেন, হ্যাঁ তেল ছাড়া রান্না। হ্যাঁ, এখন তেল ছাড়া রান্না করলে যেটা হবে যে আমার কিন্তু ভিটামিন ডি দরকার। এখন ভিটামিন ডি কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন। আমাদের কিছু ভিটামিন আছে, যেমন কিছু ভিটামিন আছে ওয়াটার সলিউবল, কিছু আছে ফ্যাট সলিউবল। এখন ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে এবং ভিটামিন এ, এই 4টা ভিটামিন কিন্তু ফ্যাট সলিউবল। অর্থাৎ আমি যদি ফ্যাট না খাই তাহলে কিন্তু আমি যতই গাজর খাই, যতই ভিটামিন ই খাই, আমার কিন্তু স্কিনে কোনো চেঞ্জ আসবে না বা আমার কিন্তু ওই ভিটামিনগুলো আমার বডি অ্যাবজর্ব করতে পারছে না। সো অবশ্যই আমাকে তেল খেতে হবে। এখন তেল খেতে হবে মানে কি এই না যে আমাকে মানে আমি এক্সেস তেলে রান্না করব বা ডুবো তেলে রান্না করব। হ্যাঁ, আমাকে অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ অনুযায়ী উনি যে কোয়ান্টিটিটা আমাকে মেজার করে দিচ্ছেন আর কি, সেই কোয়ান্টিটিটা ওনাকে মেনটেন করতে হবে। আমাদের দেশের মানুষরা অনেক সময় কনস্টিপেশনে যখন প্রবলেম ফেস করে নিজে নিজে স্যুপগুল খাচ্ছে, তোকমা খাচ্ছে, আবার দেখা যাচ্ছে একটু ডক্টরের সাথে কথা বলুক বা না বলুক নিজেরাই হয়তো স্টুল লুজ করার কোনো ওষুধ খাচ্ছেন, নিজেরাই করছেন। কিন্তু আসলে এইটা করা উচিত কিনা এবং কোন সময় একজন পেশেন্টকে মানে মনে করতে হবে যে না এখন আমাকে কোলোরেক্টাল ডিজিজ সংক্রান্ত যে স্পেশালিস্ট আছে তার কাছে যেতে হবে। কনস্টিপেশনের জিনিসটাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ একটা বিষয় হচ্ছে এটা যেরকম অনেকগুলো রোগ তৈরি করতে পারে, সেটা অনেক ক্ষেত্রে একটা খারাপ রোগের নমুনাও হতে পারে। যেমন অনেক ক্ষেত্রে কনস্টিপেশন কিন্তু ক্যান্সারের সিমটম হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা বলে থাকি যে যাদের কনস্টিপেশন আছে, যেহেতু এটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের রেগুলার জীবনযাপনের সাথে সম্পর্কিত, সেক্ষেত্রে এই অভ্যাসটা ভালো যে তার নিজের স্বাভাবিকভাবে লাইফস্টাইলটাকে চেঞ্জ করে আগে দেখা যে এটা কনস্টিপেশনটা সে ঠিক করতে পারছে কিনা। যেমন আমরা নর্মাল যেগুলো বলি যে তার খাবারের অভ্যাসটা চেঞ্জ করা, স্পেশালি ফাইবার রিচ ফুড রাখা, শাকসবজি ফলমূল এগুলো বেশি করে রাখা, এই স্যুপগুলোর ভুসি খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, এটা হচ্ছে একদম মিনিমাম তাকে করতেই হবে। সাথে আপনি যেটা বলছেন অনেকে ইসুপগুলোর ভুসি খান বা তোকমা খাচ্ছেন, এগুলো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আসলে রোগীদের কোনো ক্ষতি করেন না। তো এটা আপনি চেষ্টা করে দেখতে পারেন অবশ্যই। কিন্তু যেটা আপনি বলেছেন যে স্টুল সফটনার বাজার থেকে নিয়ে খাওয়া, এই অভ্যাসটা আসলে ভালো না। কারণ আপনি যখন এরকম একটা প্র্যাকটিস করে ফেলবেন, যখনই আপনার বাথরুম হয়তো স্বাভাবিক হয়ে যাচ্ছে, আপনি জিনিসটাকে তখন আর গুরুত্ব দিয়ে দেখবেন না। সেক্ষেত্রে অনেক সময় হতে পারে যে একটা ইম্পর্ট্যান্ট ডায়াগনোসিস হয়তো আমরা মিস করে ফেলতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আপনি স্বাভাবিক নিয়মে আপনার বাথরুমটাকে স্বাভাবিক রাখতে পারেন, তার মানে বোঝাই যাচ্ছে এটা আপনার জাস্ট লাইফস্টাইল মডিফিকেশনের সাথে রিলেটেড। কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া সফটনার খাওয়া এটা অবশ্যই উচিত না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে কোনো সিমটমের ক্ষেত্রে যদি সেটা দীর্ঘমেয়াদী হয়, তখন সেক্ষেত্রে আমরা বলেই থাকি যে 2 থেকে 3 সপ্তাহের বেশি কোনো সিমটম থাকলে সেক্ষেত্রে উচিত অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া। যদি সাথে কারো পায়খানা রাস্তা দিয়ে ব্লিডিং হয় অথবা মিউকাস ডিসচার্জ হয়, যেটাকে আমরা বলি আম যাওয়া, এরকম কিছু হয়ে থাকে, অথবা মাংসের মতো কিছু বের হয়ে আসছে এরকম যদি হয়, অথবা খাবার রুচির পরিবর্তন হয়ে যাচ্ছে, অথবা পেটের মধ্যে কোনো চাকা উনি ফিল করছেন, এই ধরনের এনিথিং আনইউজুয়াল যদি কনস্টিপেশনের সাথে এরকম কিছু থাকে, সেটার ক্ষেত্রে কিন্তু আরও বেশি কনসিয়াস হতে হবে এবং অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। আচ্ছা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। চলে যাওয়ার আগে আপনি অনেক স্পেশাল একটা বিষয়ের আসলে বিশেষজ্ঞ, যদি দর্শকদের জন্য একটু কিছু বলে যেতেন। যদি ওভারঅল যাদের কোলোরেক্টাল প্রবলেম আছে সে ব্যাপারে আমি যদি বলতে চাই, সেক্ষেত্রে সবার প্রথমেই বারবার আমরা বলি, আমরা খুবই এমফাসাইজ করি, সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। কারণ এটা আমাদের হাতে আছে, আমাদের সবার হাতে আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে এটার জন্য আসলে আমাদের খুব বেশি খরচ করার প্রয়োজন হয় না। আমাদের দেশের রোগীদের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা সবসময় মাথায় রাখতে হয় যে রোগী কতটুকু সলভেন্ট তার নিজের প্রবলেমটাকে ফেস করার জন্য। তো এই জন্য আমরা চাই রোগী সচেতন হোক, তার লাইফস্টাইলটাকে মেনটেন করুক এবং এই রোগগুলো থেকে যতটুকু সম্ভব বেঁচে থাকুক। আর আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো ধরনের উপসর্গ হয়, যেগুলো আমি মেনশন করেছি অলরেডি, এগুলোর ক্ষেত্রে আসলে অবহেলা করার কোনো সুযোগ নেই। অনেকেরই ধারণা এই ধরনের কিছু হলেই সেটা পাইল স্ট্রোক, এবং অনেকেই এখন পর্যন্ত অপচিকিৎসার শিকার হচ্ছেন বিভিন্ন ধরনের কবিরাজ বা এই ধরনের ট্রিটমেন্ট করে। এগুলো থেকে দূরে থাকেন। আমাদের দেশে এখন যথেষ্ট পরিমাণ ডাক্তার আছেন এবং বিশেষজ্ঞ ডাক্তার আছেন এই রোগের ব্যাপারে হেল্প করার জন্য। তো সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে বলবো
ডাক্তারের সাথে যোগাযোগ করার জন্য। ধন্যবাদ আপনাকে। শবনম, আপনি যাওয়ার আগে যদি এই রোজায় সুস্থ থাকার জন্য খাবারের বিষয়ে কিছু ছোট করে বলে। প্রোগ্রামের নামই তো রমজান ও স্বাস্থ্য সুরক্ষা। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে রমজানে কিন্তু আমাদের খাদ্যাভ্যাসের খুব একটা পরিবর্তন হচ্ছে না। কারণ আমি যদি ঠিক মানে হিসাব করে দেখি আমরা কিন্তু সেই ঠিক 3 বেলাই খাচ্ছি। সেরি আমার ব্রেকফাস্ট, দেন আমার ইফতারটা হচ্ছে আমার ইভিনিং স্ন্যাক্স, দেন আমার রাতের খাবার কিন্তু থাকছেই। সো আমি যদি এভাবে করে চিন্তা করি, আমি একটু প্ল্যান করে যদি সেহরি এবং ইফতারে যদি স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস করি, তাহলে কিন্তু রমজানের যে অনাকাঙ্ক্ষিত যে স্বাস্থ্যগত সমস্যাগুলি আছে এগুলি আমরা অনেকাংশে মেটাতে পারবো। ধন্যবাদ। বিনা খরচে আসলে সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে লাইফস্টাইল মেনটেন করা, যেটা আমাদের বিশেষজ্ঞ আজকে বলেছেন। সুস্থ থাকতে হলে তার পুরো চাবিকাঠিটাই কিন্তু আসলে আপনার হাতে, আর সেই জন্য দরকার জানা, আর সেই জানার জন্য চোখ রাখবেন আমাদের এই অনুষ্ঠান জিপিএইচ ইস্পাত রমজান ও স্বাস্থ্য সুরক্ষা অনুষ্ঠানে। আগামী পর্বে একই সময়ে আবার দেখা হবে একই চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।